Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Student, आज আমি এলাম আবার তোমাদের সামনে গুরুকুলের সুশান্ত স্যার। তো আজকে আমরা যে বিষয়ে বা যে ভিডিওটা তোমাদের সামনে দেব এক আমাদের স্টুডেন্টের সাক্ষাৎকার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ও নিজের মুখ থেকে শুনবে কোন কলেজ থেকে পাস আউট করেছে, বাড়ি কোথায়, সব কিছু। তার আগে আমি একটু বলতে চাই যে একটা ড্রিম জার্নি, আমরা অনেকদিন ধরে অনেক স্টুডেন্ট আমাকে তোমরা ফোন করেছো অনেকে বলতে যে স্যার এসএসসি যেই আমাদের মধ্যে কে পেয়েছে তো তার নম্বর দিন। তো সেরকম ব্যক্তিগতভাবে তো নম্বর কাউকে দেওয়া যায় না, তাই আমরা আজকে ভিডিওটা তোমাদের জানিয়ে দিচ্ছি বা আমরা ভিডিওটার মাধ্যমে তোমাদের বলতে চাইছি যে সেই সাকসেস কিভাবে সফল করলো, গুরুকুল তাকে কিভাবে সাহায্য করেছে, তো সবই তার মুখ থেকে শুনবে তোমরা। তার আগে বলি ও রেল যেই পেয়েছে, রেল যেইতে এখন ও চাকরি করছে, তার সাথে সাথে ও এসএসসি যেইও পেয়েছে, রোল নম্বর এসএসসি যেই আমরা দিয়ে দেবো। তো এখন তার মুখ থেকে শুনবো সে কিভাবে তার এই সাকসেস সে পূরণ করেছে, তার ড্রিম জার্নি সে কিভাবে পূরণ করলো। তো আসছি আমরা তার কাছে। বিধি, তোমার নাম হচ্ছে বিধি দেবনাথ, তোমার বাড়ি কোথায় বলো, তুমি কিভাবে? আমার নাম বিধি দেবনাথ, আমার বাড়ি বাসন্তী, সুন্দরবনের কাছাকাছি। আমার স্কুলিং বাসন্তী থেকেই। তারপরে আমি ডিপ্লোমা করেছি বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে। আর গুরুকুল স্টাডি সেন্টারে প্রায় 1.5 বছর করেছি আমি। আমার ডিপ্লোমা পাস আউটের পরে আমি 2018 এর পাস আউট। তো তারপরে ন্যাচারালি 2018 সালেই পাস আউট করেছি, তারপর থেকে ভর্তি হয়েছিল। হ্যাঁ, তারপরেই ভর্তি। আচ্ছা আচ্ছা। তো আমার যারা কলেজ ফ্রেন্ড তাদের মারফত আমি জানতে পারি গুরুকুলের কথা। তোমরা তো অনেকে এখানে আমাদের পড়তো, তো আমার ব্যাচের প্রায় 10-12 জন এখানে পড়তো। তো তাদের মারফত আমি জানতে পেরে এখানে ভর্তি হই। তো তারপর যেহেতু আমার কলেজটা কাছেই এখান থেকে, তো তারপরে আমি এখানে পড়তে শুরু করি রেগুলারলি, যেরকম ক্লাস নিতেন স্যারেরা সেইভাবে। তারপরে রেলের যে নোটিফিকেশনটা বেরোয় 2018 সেটার জন্য ফর্ম ফিল আপ করি। সেটার জন্য মেনলি আমি পড়াশোনা করেছি, বাকি সবগুলো সঙ্গে সঙ্গে দিয়েছি। তারপরে আমি রেলটায় মানে তুমি এখানে জানতে যে রেলে যখন নোটিফিকেশন বেরোলো, তো তুমি প্রথম বুঝতে পেরেছিলে যে এখানে টেকনিক্যালও লাগবে, নন টেকনিক্যালও লাগবে? একদম। রেলের যে প্রথম পরীক্ষাটা ছিল সেটা পুরোপুরি নন CBT1 যেটা ছিল, এবং আমি নন টেকনিক্যালে সেই সময় প্রায় 0 ছিলাম, কিছুই জানতাম না। স্যারও জানেন আমি নন টেকনিক্যালে কিছুই পারতাম না। তো মেইনলি যেটা ছিল জিকে পার্টটা, সেটাও আমার মেইন প্রবলেম ছিল। ম্যাথ বা জিআই পার্টটা প্র্যাকটিসের মাধ্যমে তাও আমি কভার করে নিয়েছিলাম, কিন্তু জিকে পার্টটা আমার ভীষণ প্রবলেম ছিল, কারণ এত হিউজ সিলেবাস, কোনটা পড়বো কোনটা পড়বো না। আর সবাই জানে যে রেল যে CBT1 সেটাতে এবারে কাট অফটা প্রচুর বেশি গেছে, সেখানেই অনেকে বাদ চলে গেছে। তো সেটা যদি সেখান থেকে আমি বলবো যে তুমি এখানে যে জিকে ক্লাস, ম্যাথ ক্লাস এবং জিআই ক্লাস, এটা আমরা 2 ঘন্টা করে প্রত্যেকদিন ক্লাস নিতাম, ওইটা তোমার কতটা উপকার হয়েছে? এখানে যে জিকে ক্লাস বা জিআই ক্লাস বা ম্যাথ ক্লাস যেটা হয়েছে, সেটার জন্যই আমি CBT1টা ক্র্যাক করতে পেরেছি। নইলে রেল যে CBT2তে আমি যেতেই পারতাম না। তারপরে তো পাওয়া তো পরের কথা, আমি কারেন্টলি যেখানে জব করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে জিকে বা জিআই এই পার্টটা কিন্তু অনেকে নেগলেক্ট করে, যেরকম আমি করেছিলাম। আমি এটাকে অতটা গুরুত্ব দিইনি যখন আমি কলেজে ছিলাম, কিন্তু এই পার্টটা আজকের দিনে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই যে সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো, সে এসএসসি হোক বা রেল হোক, তারা কিন্তু একটা বিরাট অংশ এই নন টেকনিক্যাল পার্টটা থেকে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা বলি তোমাকে, অনেকে দেখে যে স্যার নন টেকনিক্যাল, অনেকে বলে স্যার নোটস দিন। তো আমি দেখতাম তো তুমি ক্লাসগুলো বেশি করে ফলো করতে। তোমার কি মনে হয়, নোটস কি পড়লে হবে না, আমাদের ক্লাস যেভাবে আমরা দিতাম প্রত্যেকটা টপিক ধরে ধরে সাবজেক্ট ধরে ধরে, সেটা তোমার বেশি উপকার? এখানে একটা কথা বলি, নোটস পড়তে চাইলে বাজারে তো লুসেন্ট আছে, আমি তো কিনে নিয়ে পড়তেই পারি। কিন্তু আমার কাছে সমস্ত বই থাকা সত্ত্বেও আমি কেন পারি না? তার কারণ প্রপার গাইডেন্সের অভাব। তো নোটস পড়ার হলে আমি বাড়িতে বসে পড়ে সবাই ক্র্যাক করে ফেলতো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমি কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেব, কোনটাকে আমি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, এটা গাইডেন্স না পেলে, টিচারের গাইডেন্স না পেলে করা অসম্ভব। এবং আমার পক্ষে তো পুরোপুরি অসম্ভব হতো। আমার কাছে লুসেন্ট আছে বা অন্যান্য বাজারে যে বই আছে, সেগুলো নিয়ে যদি আমি এখন পড়তে বসি, হিউজ সিলেবাস, একটা মাথায় ঢোকাতে গেলে আরেকটা বেরিয়ে যাবে। কিন্তু আপনি স্যার যেভাবে সাবজেক্ট ওয়াইজ পড়িয়েছেন, আজকে হিস্ট্রি, আজকে মিডল এজ, আজকে ওল্ড এজ, এইভাবে যেভাবে পড়িয়েছেন, তো এই জিনিসগুলো যে জিস্ট করে এক জায়গায় এনে দেওয়া, যেটুকু আমার মাথায় রাখার দরকার। আর বিশেষত একজন টেকনিক্যাল স্টুডেন্টের প্রচুর প্রেশার থাকে টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে, তো নন টেকনিক্যালটা নিজে খুঁজে পড়া প্রায় অসম্ভব। সেই বিষয়ে আপনি যে গাইডটা করেছেন, যেভাবে আপনি নোটসগুলো দিয়েছেন, জিস্ট করে দিয়েছেন যে এইটুকু পড়ো তোমরা, কারণ
পরেরটা এগোতে পারবো। তো সেই বিষয়টা আমার মনে হচ্ছে প্রচুর হেল্পফুল। আচ্ছা, তার মানে এবার তাহলে তুমি বুঝলে যে তাহলে ম্যাথ, জিকে, জিআই যেভাবে আমাদের তোমার সাহায্য করে। একদম। জেনারেল সায়েন্সের আমাদের যে প্রফেসর অনজিৎ বাবু যিনি ক্লাস নেন, অনজিৎ মাইতি, জেনারেল সায়েন্সটা তোমার কিরকম লেগেছে? আমাদের নোটস না দিয়ে আগে কি করতাম, প্রত্যেকটা টপিক ধরে ক্লাস দিত, তারপর নোট দিতাম। ওই জায়গাটা তোমার কেমন লেগেছে? জেনারেল সায়েন্সের কথা যেটা বলবো সেটা হচ্ছে আমরা টেকনিক্যাল স্টুডেন্ট, তো সায়েন্সটা সবারই ব্যাকগ্রাউন্ড, সায়েন্সটা মোটামুটি সবাই বেসিকটা জানি, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা বারবার। আমরা ওই 200 400 যে কোশ্চেনের ব্রাঞ্চগুলো, ওই ব্রাঞ্চগুলোকে নিয়ে বারবার করে এগুলোকে স্টাডি করা এবং ওগুলোর বেসিসে আর কি কোশ্চেন আসতে পারে সেই যে আলোচনাটা চলতো ক্লাসে, সেটা ভীষণ হেল্পফুল। আচ্ছা, এইগুলো নন টেকনিক্যাল ব্যাপার। টেকনিক্যাল আছে আমরা তো করতাম কি যে এসএসসি জেইর মতো তোমরা যখন পরীক্ষা দেবে আমাকে বলো, বা এই যে তখন আমি বললাম যে এক কাজ করো, একদিনে সবটা সম্ভব, আমরা দুদিন করে দিয়েছি। যে টেকনিক্যালটা একদিন ক্লাস করো, কারণ টেকনিক্যালের প্রচুর হিউজ সিলেবাস, আর নন টেকনিক্যাল একদিন। তো এই যে দুটো জায়গা রাখতে গিয়ে আমরা শনিবার নন টেকনিক্যাল করেছিলাম, রবিবার টেকনিক্যাল করেছিলাম। তো এইটা করতে গিয়ে নন টেকনিক্যালটা যে অলরেডি রবিবার আমরা রেখেছিলাম, সেটা দুটো করে ক্লাস আমরা কন্টিনিউ করাতাম। সেই জায়গা টেকনিক্যাল স্যারদের কিরকম পড়ানো বা তাদের কিরকম ব্যাপারটা কি ছিল? টেকনিক্যাল আমি এখানে যেটা পেয়েছি, আমাদের শুভদীপ স্যার প্রত্যেকটা কোশ্চেন ধরে ডাউট ক্লিয়ার করতেন, এবং সায়ন্তন স্যারও ছিলেন, তুহিন স্যারও ছিলেন। আমাদের তুহিন স্যার এক্সপ্লেনেশন দিতেন ভীষণ ভালো, যেটা ভীষণ দরকার আজকের দিনে, যে থিওরি বেসড যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো আসে সেগুলোকে ক্র্যাক করতে পারে। কারণ আগে যেটা হতো যে কোশ্চেন একটা বই থেকে তুলে দিয়ে দিল, এখন কিন্তু সেই যুগটা নেই। এখন যেটা হচ্ছে যে কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো সেগুলো বেশি করে আসছে, তো সেইগুলো তুহিন স্যার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতেন, এগুলোর খুব দরকার ছিল। তারপরে যেগুলো আমাদের ডাউট হতো সেগুলো আমরা কোশ্চেন করতাম কোশ্চেন আনসারের ক্লাসে শুভদীপ স্যারের কাছে, তো শুভদীপ দা সেগুলো খুব ভালোভাবে ডাউটটা ক্লিয়ার করে দিতেন। তার জন্য একদিনটা এনাফ আমার যতটা মনে হচ্ছে, কারণ আমরা অলরেডি 3 বছর কি 4 বছর ক্লাসে টেকনিক্যালটা পড়ে এসেছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রিলিমিনারি যে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো সেগুলো ক্লিয়ার করা, তবে না আমরা টেকনিক্যালে বসতে পারবো। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একদিন টেকনিক্যালের জন্য যথেষ্ট, এবং নন টেকনিক্যালের জন্য ওটা একটা দিন রাখাই যুক্তিযুক্ত। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এই তো তোমার গেল একটা রেঞ্জের জার্নি। তো এর সাথে আমি বলবো যে তোমরা যারা এসএসসি জেই কথা বলতে, সেই বিকি দেবনাথ এসএসসি জেই তো ক্র্যাক করেছে। তো এসএসসি জেই ক্ষেত্রে একটা আমরা লক্ষ্য করেছি, বা রেঞ্জের ক্ষেত্রেও লক্ষ্য করেছি, যে দেখতাম যে কিছু সিলেবাস ওরা একটা মেনটেন করে দেয় যে এই সিলেবাস থেকে কোশ্চেন আসে। তো অনেক ছেলে বলে স্যার শুধু সিলেবাসটা আমরা কি করবো না অন্য কিছু করবো। এখানে তুমি বলো যে আমরা তো যেটা করতাম যে পুরো টেকনিক্যাল ধরে সিলেবাস ছাড়াও আমরা আদার্স যেসব ভেতরের ছোট ছোট জিনিসগুলো সেগুলো আমাদের স্যার পড়িয়ে দেয়। তো এইটা কতটা কার্যকরী করেছে, বা আমার যে ওই জায়গার মধ্যে কিছু মক টেস্ট আমি নিতাম সেটা কতটা কার্যকরী করেছে? আজকের দিনে কম্পিটিশনটা এমন লেভেলে পৌঁছেছে, শুধুমাত্র সিলেবাস ধরে পড়লে আমরা কিন্তু পরীক্ষায় গিয়ে পাবো না সমস্ত কোয়েশ্চেন ক্র্যাক করতে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন যে সিলেবাসটা দেওয়া থাকবে সেটার পাশাপাশি স্যাররা যে বিষয়গুলো গাইড করছেন, আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, স্যার আপনি একটা কোয়েশ্চেন সেট বানিয়ে দিয়েছিলেন ডিজাইন এস্টিমেশনের উপর, ইলুমিনেশনের উপরেও 2-3টে কোয়েশ্চেন সেট স্যার বানিয়ে দিয়েছিলেন। আমি কিন্তু এক্সামে গিয়ে ইলুমিনেশনের প্রায় 5 থেকে 6টা কোয়েশ্চেন পেয়েছি, এবং এস্টিমেটিং কস্টিং ডিজাইন এই জিনিসটার উপরেও প্রায় 10-12টা কোয়েশ্চেন পেয়েছি, যেখানে সার্কিট থিওরি বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মতো সাবজেক্ট যেগুলোকে ন্যাচারালি স্টুডেন্ট ইম্পর্টেন্স দেয় সেগুলো থেকে তুলনামূলকভাবে কোয়েশ্চেন অনেক কম পেয়েছি। তো সেক্ষেত্রে আজকের দিনে যদি শুধু সিলেবাস অনুযায়ী পড়ে যাওয়া যায়, আমার মনে হয় যে পরীক্ষা ক্র্যাক করা সম্ভব না। এক্সাম ক্র্যাক করতে গেলে শুধুমাত্র সিলেবাস ধরে পড়লে হবে না, স্যাররা যে গাইডগুলো করেন, যে মক টেস্টগুলো নেন, সেইগুলোকে ভালোভাবে ক্র্যাক করতে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো দিচ্ছেন এবং চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আপনি পরীক্ষা নিচ্ছেন, যে আজকে এস্টিমেটিং ডিজাইন আগে যে এটা আজকে পড়ে আসবে তোমরা, এবং এটার উপরে পরীক্ষা হবে, এটা ভীষণ জরুরি। শুধুমাত্র সিলেবাস ওয়াইজ পড়ে গেলে এক্সাম ক্র্যাক করা পসিবল না। ঠিক আছে, একটা তো বুঝতে পারলে তোমরা। আরেকটা কথা বলি, যে আমরা তো বারবার শুনতাম, মানে আমাদের রামকৃষ্ণবাবু তোমাদের একটা ওই পাওয়ার প্ল্যান্ট বলে একটা সাবজেক্ট পড়াচ্ছে, তো ওখানে তুমি তো হার্ড ওয়ার্ক প্রচুর করতে, সেটা আমরা জানি, প্রচুর পড়াশোনা করতে, খবর নিয়ে যাও। তো আমরা স্মার্ট ওয়ার্ক আমরা বারবার বলতাম, আর সেলফ স্টাডিটাও একটু বলতাম আমরা। তো স্মার্ট ওয়ার্ক আর সেলফ স্টাডি গুরুকুলে এই দুটো ক্ষেত্রে তোমাকে কি হেল্প করেছে? স্মার্ট ওয়ার্ক ক্ষেত্রে তোমাকে কি বলেছে যে এইভাবে করতে হবে, বা স্যার কিছু সব সেরকম, এইগুলো তোমাকে কি হেল্প করেছে? এই হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের কথা যেটা উঠলো সেখানে বলি, হার্ড ওয়ার্ক আমি করে গেলাম, কিন্তু কোন বিষয়টার উপর আমি জোর দেবো এটা না করতে পারলে কোনো লাভ হবে না।
সুতরাং স্মার্ট ওয়ার্ক দরকার অবশ্যই আজকের দিনে। তো সেক্ষেত্রে হার্ড ওয়ার্কের পাশাপাশি গুরুকুল আমাকে যে গাইডটা করেছে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, এটা ভীষণ জরুরি। এই স্মার্ট ওয়ার্কটা না করলে আজকের দিনে এক্সাম ক্র্যাক করা পসিবল না। আপনি স্যার যে কোশ্চেনগুলো আমাদেরকে রেইজ করেছেন যে এই বিষয়টা তোমরা বেশি করে গুরুত্ব দাও, আগেকার দিনে হয়তো তার থেকে কোশ্চেন বেশি আসতো না, কিন্তু এখন আসছে। এখন এমন একটা সিচুয়েশন যে বলা যায় না যে এই জিনিসটা আমি ছেড়ে চলে যাব, না পড়ে চলে যাব। তো সেটা খুব ইম্পর্টেন্ট। এই স্মার্ট ওয়ার্কের গুরুকুল আমাকে ভীষণভাবে, বিশেষ করে স্যার, আমি নন টেকনিক্যালি বলি, স্যার আমাকে ভীষণভাবে গাইড করেছেন এই স্মার্ট ওয়ার্কটা করতে। নইলে আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। জিকে আমার যে অবস্থা ছিল, আমি জিরো থেকে শুরু করে কিছু কোশ্চেন আমি নিশ্চয়ই করে এসেছি, যার জন্য না তুমি আমার প্রশংসা করছো হয়তো না না আমি সামনে বসেছি বলে না একদমই না স্যার। আমি এসএসসি যে ক্র্যাকই করতে পারতাম না যদি এই জিকে এর যে পার্টটা থাকে ওই পার্টটা না ক্লিয়ার করতাম আজকে। তোমরা তো একসাথে তোমাদের ইলেকট্রিক্যাল থেকে দুজন পেয়েছো এসএসসি যে, মেকানিক্যালেরও পেয়েছো, আমরা প্রপার ভিডিও দেব এসএসসি যে যারা যারা পেয়েছে। তো আরেকটা এখানে বলবো যে স্যারেরা একটা, তোমরা আমাকে মাঝে মাঝে বলতে স্যার আমি নোটটাই শুধু পড়বো না বইটাও পড়বো। আমি বলতাম যে নোটটাও তুমি পড়ো, আমাদের যে নোটটা স্যারেরা করে দিচ্ছেন, অবশ্যই স্যারেরা এক্সপিরিয়েন্স আছে, একাধিক সরকারি চাকরি দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় আছেন। আর তোমাদের বইটার কিছু জায়গায় তোমাদেরকে স্যার বলে দিয়েছে এই জায়গাটা তোমরা পড়ে নিও এই বই থেকে। তো এই দুটো জায়গায় তুমি কিভাবে মেনটেন করেছো, যে স্যারের নোটটাও পড়েছো এবং বইগুলোকে পড়ে দুটো জায়গা কিভাবে মেনটেন করেছো? স্যারের যে নোটটা সেটা আমি বারবার রিভাইজ করব, এবং স্যার যে সেলফ স্টাডির কথা বললেন, এখানে কথাটা হচ্ছে সেলফ স্টাডিতে আমি কি করব না, থিওরিটা যে বইটা সেই জায়গাটা আমি ভালো করে পড়ব। তার কারণ কি, একটা লেভেলের পরে গিয়ে একটা দুটো নাম্বার ভীষণ ম্যাটার করে এক্সামে। তো সেইখান থেকে আমি কোশ্চেন পাবো যদি আমি সেলফ স্টাডি করি। একটা দুটো কোশ্চেন আমি যদি ক্র্যাক করতে পারি সেখানে আমার র্যাঙ্কটা অনেকটা আগে চলে যাবে। তো তার জন্য সেলফ স্টাডিটা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন আসছে আজকের দিনে প্রচুর। আর এর সাথে বলি অনেক ছেলেই তো একটা মানে সমস্যার মধ্যে থাকে যে তুমি তো একটা 1.5 বছরের মতো প্রিপারেশনটা নিয়েছো, তারপর তুমি বড় বড় দুটো পরীক্ষায় ক্র্যাক করেছো এবং এখন চাকরি করছে। তো এখন অন্য প্রসঙ্গে যারা একটু এখন তো ট্রেনিং করছে, মেট্রো রেলেও আছে মেট্রোতে, তো সেই ট্রেনিং এ তোমার একটু অভিজ্ঞতা বলো যে সেখানে কবে জয়েন করেছো বা লকডাউন পরিস্থিতির মধ্যে সেখানে কি চলছে, বা সেখানে তুমি একাই একজন লেডিস হিসেবে একা প্রথম, সেই জায়গাটা একটু তোমার ইয়েতে বলো। আমি রেল যে ক্র্যাক করার পরে আমার যে চয়েস ছিল সেখানে ফার্স্ট চয়েসে পেয়েছি। আমার ফার্স্ট চয়েস ছিল কলকাতা মেট্রো, যেহেতু পুরো জীবন আমি কলকাতায় থাকতে পারবো। তো আমার জয়েনিং হয়েছে 1 জুলাই, লকডাউনের জন্য পিছিয়ে গেছে অনেকটা। তো আমি জয়েন করার পরে আমাদের ট্রেনিং হয়েছে 1 মাস মতো ক্লাসরুম ট্রেনিং, তারপরে অন জব ট্রেনিং, আবার ক্লাসরুম ট্রেনিং হবে। আমাদের বাইরেও পাঠানো হয়, এখান থেকে নাসিকে বা দিল্লি মেট্রোতে বিভিন্ন জায়গায়। তো সেখানে ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, প্রচুর টেকনিক্যাল জিনিস শিখতে পাচ্ছি। রেল তো টেকনিক্যাল শেখার জন্য খুব ভালো একটা সেক্টর, তো সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি যে আমি পুরোপুরি টেকনিক্যাল একটা সেক্টরে থাকতে পেরেছি যেখানে প্রচুর কিছু শেখার আছে। আর হ্যাঁ, স্যার যেটা বললেন যে কলকাতা মেট্রোর আমি প্রথম লেডি ইঞ্জিনিয়ার, এর আগে কোনো লেডি ইঞ্জিনিয়ার পাইনি কলকাতা মেট্রোতে, তো সেই দিক দিয়েও ভীষণ প্রাইড ফিল করি। আচ্ছা, আরেকটা কথা বলি, তো এখানে একটা বলি, অনেক ছেলে তুমি তোমারও জুনিয়র দেখেছো বা তোমার সিনিয়র দেখেছো, কয়েকজন আসতো, তারা মাঝে মাঝে একটুখানি পড়া থেকে ডিটাচ হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা যে মোটিভেশনের যে ক্লাসে কিছু কিছু মোটিভেশন কথা বলতাম, তো এরকম মোটিভেশন কথা কি তোমার কিছু মনে হয়েছে যে স্যারেরা কিভাবে মোটিভেশন করিয়ে তোমাদেরকে এই জায়গাটা এনেছে, সেই জায়গাটা তোমার কি মনে হয়েছে? অবশ্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ক্লাসটা জয়েন করেছিলাম মেইনলি মোটিভেট থাকার জন্যই। কারণ একটা সময় পরে না আমরা এক্সাম ক্র্যাক না করতে পারার যে ফ্রাস্ট্রেশন, এইসবগুলোতে ডুবে যায়। হয়তো আরেকটু এগোলে আমাদের ভালো হতো কিছু, তো সেই জায়গা থেকে ডিট্যাচ হয়ে যাওয়াটা খুব খারাপ বিষয়। স্যার যেভাবে মোটিভেট করতেন পড়ার মাঝে মাঝে, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, মোটিভেটেড থাকা কন্টিনিউয়াস। কারণ পড়তে পড়তে আমি যদি ডিট্যাচ হয়ে যাই কিছুদিনের জন্য, তো টেকনিক্যালের যে সিলেবাস আমার মনে হয় অনেকটাই মাথা থেকে বেরিয়ে যায়। সেই কারণে কন্টিনিউটি ভীষণভাবে দরকার, এবং তার সঙ্গে মোটিভেটেড থাকা। তো স্যার পড়াতে পড়াতে যে কথাগুলো বলতেন বা যেভাবে আমাদেরকে সাহস যোগাতেন, এটা ভীষণ দরকার। এই কারণেই আমি কন্টিনিউয়াসলি পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পেরেছি। আরেকটা কথা আমি বলবো যে ওর ড্রিম জার্নি ও সাকসেস করেছে, যে রেলের মতো জায়গায় ও চাকরি করছে এখন, এবং তার সাথে সাথে ও এসএসসি জেই ও ক্র্যাক করেছে। তো তুমি তো এসএসসি জেইতে হয়তো যাবে না, কারণ যেহেতু সেটা ট্রান্সফারেবল জব। আরেকটা কথা এখানে বলবো আমি যে নতুন যারা, একদম নতুন যারা যারা আসছে, তোমাদের দেখছি আমরা 3rd ইয়ার থেকে অনেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে, 5th সেমের পর থেকে শুরু করে দিয়েছে। এই নতুনদের জন্য তুমি কি টিপস দেবে
তারা কি আগে থেকে প্রিপারেশনটা নিলে ভালো না কমপ্লিট করার পর প্রিপারেশনটা নিলে ভালো? না, আমি যেটা বলবো যে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি কমপ্লিট করার পরে ভর্তি হয়েছি, সেটা না করাই ভালো। আমরা ফাইনাল ইয়ারে থাকতে থাকতে যদি এই জিনিসটার মধ্যে ঢুকি, তো আজকের দিনে কি পরিস্থিতি, এক্সাম ক্র্যাক করতে কতটা প্রিপারেশন লাগবে, কতটা হার্ডওয়ার্ক দরকার, সেটা আমরা কিছুটা বুঝতে পারবো। সেটা আমাদের পরবর্তীকালে তাড়াতাড়ি জবটা পেতে হেল্প করবে। এবং তার সঙ্গে তো হার্ডওয়ার্ক এবং স্যারদের গাইড, এটা তো ভীষণভাবে জরুরি। আরেকটা আমরা এখানে যেটা করাই, আমরা তো 25 থেকে 30 জনের বেশি স্টুডেন্ট একটা ক্লাসে রাখি না। তো তোমার কি মনে হয় যে ওর থেকে যদি বেশি আমরা স্টুডেন্ট নিয়ে পড়াই, সেটা কি তাদেরকে সেরকম ভাবে গাইড করা যাবে? একদমই সম্ভব না। আমিও যেটা অন্য জায়গায় শুনেছি, আমি সেই কারণেই গুরুকুল জয়েন করেছিলাম, যে 60 জন কি 70 জন স্টুডেন্ট একটা ক্লাসে, সেক্ষেত্রে সবাইকে ঠিকভাবে গাইড করা পসিবল হয় না। তো কম স্টুডেন্ট নিয়ে যে ছোট ছোট ব্যাচ 30 জনের এইভাবে এগোলে না প্রত্যেককে জিনিসটা ভালোভাবে সার্ভ করা যায়। আমি যেটা দিচ্ছি সেটা একটা স্টুডেন্ট নিতে পারছে কিনা, স্যাররা এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখে। এটা আমার মনে হয় ভীষণ জরুরি। আরেকটা, আমি তো তোমাদের ব্যাচ থেকে চুজ করে একটা অ্যাডভান্স ব্যাচ করি আমরা, সেখান থেকে নিয়ে শুরু করি। তো অ্যাডভান্সে আমি তোমাদের রেগুলার 2টো করে পরীক্ষার একটা ব্যবস্থা রাখতাম। তো ওখানে ওটা তোমাদের কিরকম মনে হয়েছে? যখন আমি যে কোনো একটা সাবজেক্ট থেকে দিতাম, মানে সব বিভিন্ন সাবজেক্ট থেকে একটা পরীক্ষা নিতাম আর একটা টপিক ধরে পরীক্ষা নিতাম, তো এইটা যখন নম্বর তোমরা পেতে তখন কি ফিলিংস হতো? যে আজকে আমি এই যে এরা তো সবাই ভালো ছিল, তার মধ্যে আমি আজকে সেকেন্ড হলাম বা ফার্স্ট হলাম, এই জায়গাটা তোমাদের কেমন মনে হয়? এখানে একটা কনফিডেন্স গ্রো করে। এই কনফিডেন্সটাই এক্সাম হলে গিয়ে কাজে আসে। কারণ এক্সাম হলে প্রত্যেকেই নার্ভাস থাকে। আমি বাড়িতে যতই পড়ে যাই, যতক্ষণ না এক্সাম দিচ্ছি জিনিসটা কখনো ক্লিয়ার হয় না, জানা জিনিসও ভুল হয়ে যায়। এক্সাম দেওয়াটা ভীষণভাবে জরুরি, যেটা স্যার ভীষণভাবে গুরুত্ব দেন, যে এক্সামটা রেগুলারলি অবশ্যই নেন এবং সেটার মাধ্যমে সেলফ জাজমেন্টটা করা যায়। এটা ভীষণ জরুরি। ঠিক আছে, আরেকটা বলবো আমি, যে এই তো প্যান্ডামিক সিচুয়েশন, আস্তে আস্তে আমরা ভালোর দিকে যাচ্ছি, হয়তো দেখা যাক যতদিন না পর্যন্ত আমাদের ভ্যাকসিন আসছে আমরা কেউই সুরক্ষিত নয়। তো সবাইকে বলবো বাড়িতে ভালো করে পড়ো। আর আপকামিং যারা আসছে তারা এসএসসি সামনেই আছে আমাদের, এই যে সামনেই একদম পরীক্ষা, 2-3 দিনের মধ্যে সব শুরু হচ্ছে এসএসসি। তো এই মুহূর্তে ওদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোনটাকে বেশি করে জোর দেবে এবং কোন জায়গাটা ওদের টেকনিক্যাল, তুমি ইলেকট্রিক্যাল যেহেতু, কোন কোন সাবজেক্টের উপর একটু জোর দেবে, সেগুলো তুমি যদি একটু ওদেরকে বলে দাও। আমরা তো নন টেকনিক্যাল মোটামুটি আমরা বলে দিয়েছি এই জায়গা, টেকনিক্যাল আমাদের স্যার যে বলে দেওয়া আছে গ্রুপে, প্রত্যেকটা ব্যাচে আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানে বলে দিয়েছি আমরা। তো তুমি একটু বলো, যেহেতু তুমি পেয়েছো, যে এই জায়গাগুলো তুমি একটু জোর দিয়ে গেলে মনে হয় বেটার জায়গা আছে। আমি প্রথমে টেকনিক্যালের ব্যাপারটা বলি। টেকনিক্যাল আগে যেরকম মেশিন বা সার্কিট থিওরি বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে বেশিরভাগ কোশ্চেনটা আসতো, কিন্তু ইলুমিনেশন বা ডিজাইনিং পার্টটা থেকে কম কোশ্চেন আসতো। এখন ব্যাপারটা সেরকম নেই। এখন ডিজাইন থেকেও প্রচুর কোশ্চেন আসে, এস্টিমেটিং কস্টিং থেকেও প্রচুর কোশ্চেন আসে, এমনকি ইলুমিনেশন থেকেও প্রচুর কোশ্চেন আসে, যেটা আমরা দুবার এক্সাম নিয়েছিলাম আমাদের এসএসসি জায়গায়। তো এই জিনিসগুলোর উপরেও জোর দিতে হবে। আমি এই সাবজেক্টটা পড়বো না বা এই দুটো চ্যাপ্টার ছেড়ে চলে যাব, এটা করলে চলবে না। প্রত্যেকটা বিষয়ের উপর সমান গুরুত্ব দিতে হবে। কোনটা থেকে যে বেশি কোশ্চেন চলে আসবে বলা যায় না, এটা একটা কথা। আর যেহেতু এসএসসি যে প্রায় এসে গেছে, আমার মনে হয় এই মুহূর্তে ভীষণভাবে এক্সাম দেওয়া দরকার। দিনে 2টো কি সম্ভব হলে 3টে পর্যন্ত এক্সাম দিয়ে তার সঙ্গে জাজ করা যে কোন কোশ্চেনটা ভুল করলাম। শুধু এক্সাম দিলাম এটা করলে হবে না। স্যার যেটা করতেন, যে কোনটা কোনটা তোমরা ভুল করেছো সেটাকে কারেকশন করা, যে এই কোশ্চেনটা আজকে আমার ভুল হলো, নেক্সট টাইম যাতে ভুল না হয়, এটাও করা ভীষণভাবে জরুরি। আরেকটা আমি তোমাকে বলবো, এখানে আমি তোমাদের মাঝে মাঝে কিছু পুরনো কোশ্চেনই পরীক্ষা নিতাম। তো কিছু ছেলে আমাকে বলে যে স্যার এটা পুরনো কোশ্চেন কেন নিচ্ছি? তো তোমরা দেখতাম যারা তোমরা কিন্তু আজকে চাকরি পেয়েছো, তারা কিন্তু কোনোদিন এই কোশ্চেনটা আমাকে করো, কারণ তোমাদের মধ্য থেকে আমি জানতে পেরেছি যে স্যার আপনি তো আমাদের যারা সিনিয়র পেয়েছে ওরাও আমাদের বলেছে যে স্যার পুরনো কোশ্চেনে যদি আমরা 100% আনসার দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেফ জায়গায় এসে চলে যাবো। তো তুমি এই ব্যাপারটা কিরকম বলবে, যে ছেলেদের কি পুরনো কোশ্চেনে সত্যি এক্সাম দেওয়া দরকার, না তাদের জন্য প্রতিদিনই আমরা নতুন কোশ্চেন বানাবো? এই স্যারের কোশ্চেনের আনসারটা আমি আগেই দিয়ে দিয়েছি, যে শুধুমাত্র এক্সাম দিলে চলবে না, এক্সামে কি কি ভুল হচ্ছে সেগুলোকে আমাকে রেকটিফাই করতে হবে। তো আমি যখন একটা পুরানো কোশ্চেনে আবার পরীক্ষা দিচ্ছি, যে ভুলগুলো আমার আগের বার হয়েছিল আমি সেগুলো রেকটিফাই করতে পারছি কিনা, এই জাজমেন্টটা নিজেই করতে পারবো। সেই কারণে একই কোশ্চেন যতক্ষণ না 100% পাচ্ছি আমি, আমার মনে হয় এক্সাম দেওয়া জরুরি। বারবার সেই এক্সামটা দেওয়া দরকার, এতে কোনো পুরনো বা নতুন সেরকম নতুন কোশ্চেন তো একটা থাকে, কিন্তু তুমি যেটা 6 মাস আগে পরীক্ষা দিয়ে এসেছো সেই কোশ্চেন তুমি যদি 100% না পাও তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা যেতে পারছো। কারণ আমি পুরনো কোশ্চেনে 100% পাচ্ছি না, তো নতুন কোশ্চেন করে কি করব? ঠিক আছে, তো এখানে একটা তোমরা জানলে যে ব্যাপারটা ও যেটা বললো যে সাব টপিকগুলোর উপর বেশি করে জোর দিয়ে, যেটা আমরা গুরুকুলে
একদম আমাদের ধরে ধরে সেই জায়গাটা পড়ানো হয়। আমাদের যারা এক্সপিরিয়েন্স টিচার আছেন, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, একাধিক স্যার আছেন আমাদের, সেগুলো ধরে ধরে পড়ানো হয়। টেকনিক্যাল ব্যাপারটাও ক্লিয়ার বললো। তো এসএসসি যে ও ড্রিম, একটা বিরাট ড্রিম জার্নি, যে একদম সাউথ 24 পরগনা বাসন্তীতে ওর বাড়ি, সেই জায়গা থেকে ও এসে বারুইপুর থেকে পাস করে এবং সেখান থেকে একটা জার্নি ও সাকসেস করেছে এবং মেট্রো এও পেয়েছে, সেটাও বললো ক্লিয়ার ভাবে। তো লাস্ট কোশ্চেন ওর কাছে যাব, যে এই যে প্রেজেন্ট সিচুয়েশন বা আগামী দিনের যে পরিস্থিতি যেরকম হোক না হোক, তো গভর্নমেন্ট চাকরি কতটা জরুরি, ও একজন আমাদের গুরুকুলের একজন স্টুডেন্ট হয়ে আমরা গুরুকুল গর্বিত ওর জন্য, যে ওর কাছ থেকে আমরা শুনতে চাইবো যে বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যতের ক্ষেত্রে যে একজন সরকারি চাকরি কতটা জরুরি, সেটা ওর মুখ থেকে আমরা জানতে চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে সবাই সরকারি চাকরি করতে চায়, তার প্রধান কারণ তো একটাই, সবাই জানেন, যেটা নিশ্চিত একটা আশ্রয়। অনিশ্চয়তা আজকের দিনে যদি আমাদের মধ্যে থাকে, তো পুরো জীবনটাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাতে হবে। তো আমি যে স্টাডিটা করে এসেছি, সেটাকে আমি যদি প্রপারভাবে কাজে লাগাতে চাই, তো সরকারি চাকরি একমাত্র নিশ্চিন্ত জায়গা যেখানে আমি আমার স্টাডিটাকে কাজে লাগাতে পারবো, প্লাস সেটা থেকে আমি যে ইনকামটা করবো সেটা দিয়ে আমার ফিউচারটা ভালোভাবে চলবে এবং আমার টেকনিক্যাল নলেজটা প্রপারলি কাজে লাগবে। আমরা জানি যে যেসব প্রাইভেট অর্গানাইজেশন আছে, সেখানে আমাদের কলেজ থেকে যারা ক্যাম্পাসিং হয়, সেখানে চাকরিটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল হয় না। সেখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে নিয়ে গিয়ে তার থেকে কিছু লাভ করে নেওয়ার চেষ্টা। তো সরকারি চাকরি আজকের দিনে দাঁড়িয়ে এই সুযোগটা দেয় যে আমি যে টেকনিক্যাল জ্ঞানটা নিয়ে এসেছি এতদিন, সেটাকে প্রপারলি কাজে লাগানো এবং সেটা থেকে গভর্নমেন্টেরও আরো উন্নতি করা এবং সেলফ যে রিয়েলাইজেশন, যে নিজের আরো উন্নতি করা, এই জিনিসটা সুযোগও দেয়। তো সেটার জন্য সরকারি চাকরি ভীষণভাবে জরুরি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যে পরিস্থিতি। আর একটা কথা বলবো, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এটা চিরদিন কন্টিনিউ হবে না। এটার জন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নেই। আজকে নোটিফিকেশন বেরোচ্ছে না, কিছুদিন পরে অনেকগুলো নোটিফিকেশন একসাথে বেরোবে। যে স্টুডেন্টগুলো আজকে এই মনের জোরটা নিয়ে লড়াই করছে যে হ্যাঁ আমি আমার স্টাডিটা চালিয়ে যাই প্রপারলি, যাতে আমি আগামী দিনের এক্সামগুলো ক্র্যাক করতে পারি, তারাই কিন্তু ওখানে গিয়ে ক্র্যাক করতে পারবে। যারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে যে এই সিচুয়েশন খারাপ, এক্সাম হবে না, এটা হওয়ার কোনো দরকার নেই। কারণ যে সময় নোটিফিকেশন বেরোবে, সে সময় কি আমি প্রিপেয়ার থাকবো, এই প্রশ্নটা নিজেকে করতে হবে। সেই সময় দাঁড়িয়ে যেন একদিনের মধ্যে আমি এক্সাম দেওয়ার কনফিডেন্সটা পাই, যে আজ নোটিফিকেশন বেরোলে আমি কনফিডেন্ট যে হ্যাঁ এই এক্সামটা আমি ক্লিয়ার করতে পারবো। তার জন্য ফ্রাস্ট্রেটেড না হয়ে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়াই জরুরি। আরেকটা আমি তোমাকে তোমার কথা প্রসঙ্গেই বলবো, যে তুমি তো দেখলে যে মেট্রো রেলে তুমি প্রথম মেয়েদের মধ্যে, তো তুমি মেয়েদের মধ্যে একটা বার্তা দাও, যারা টেকনিক্যাল যেসব মেয়েরা পড়ছে, এরা কম্পিটিশনে আসুক, আমি চাইবো এরা প্রিপারেশনটা নিক, তারা পাবে চাকরি। তো তুমি এদেরকে কি বলবে, যেসব মেয়েদের কি তাদের কোম্পানির মধ্যে এরকম ভাবে চলে যাওয়া দরকার, না তারাও প্রিপারেশনটা নিক, ছেলেদের সাথে মেয়েরা কোনো ডিফারেন্স নেই, তারা প্রিপারেশন নিলে প্রপার গাইড পেলে তারাও কিন্তু উঠতে পারে। তুমি তাদেরকে কি বলবে, যারা যেসব মেয়েরা নতুন যারা পড়ছে, তারা তো জানে না সিস্টেমটা, তো তাদেরকে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি সবার আগে বলবো, এমনি তো টেকনিক্যাল ফিল্ডে মেয়েরা অনেকটা কম থাকে ছেলেদের তুলনায়, এটার কোনো যৌক্তিকতা নেই। কারণ আমি আজকে সেই জায়গা থেকেই উঠে এসে আমার সঙ্গেও একটা ছেলে পেয়েছে, তার সঙ্গেই আমি কম্পিট করেছি, করে আমি এই জায়গায় এসেছি। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি মেয়ে, আমার টেকনিক্যাল ফিল্ডে জবটা ঠিকঠাক হবে কিনা, বা যেসব মেয়েরা প্রাইভেট কোনো ফিল্ডে চলে যাচ্ছে, আমার মনে হয় যে প্রাইভেট ফিল্ডে না গিয়ে যদি আমি ধৈর্য ধরে 1 থেকে 1.5 বছর ভালোভাবে পড়তে পারি, টাইম দিয়ে আমার স্টাডিটাকে একদম ডেপথে নিয়ে যেতে পারি, নলেজটাকে ঠিকঠাকভাবে গ্যাদার করতে পারি, তাহলে টেকনিক্যাল ফিল্ডে আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট জব না পাওয়ার কোনো কারণ নেই। আর সেটা ছেলে মেয়ের ক্ষেত্রে কিছু ডিফারেন্স নয়, মেয়েরাও যেটা করবে ছেলেরাও সেটা করবে। আমি যখন মেট্রো রেলওয়ে জয়েন করেছি, কেউ জানতো না আমি ছেলে না মেয়ে, কারণ একটা ছেলে যেভাবে এক্সাম দিয়ে এসছে, আমি ঠিক একই প্রসিডিউরগুলো ফলো করে এই জায়গায় এসেছি। তো সেখানে ছেলে মেয়ের আলাদা কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো শুনলে ওর কাছ থেকে তোমরা যারা আপকামিং আমাদের এসএসসি যে পরীক্ষা আছে, প্রি এক্সাম, তো যেভাবে আমরা ওদের তৈরি করছি, তো তোমরাও শুনলে সেভাবে তোমরাও তৈরি হও। আর যে সাবজেক্টের উপর জোর দিতে বললো, আমরা তো অলরেডি সেগুলো স্টার্ট করে দিয়েছি। আশা করছি আমরা আগামী দিন আরও এসএসসি যেই স্টুডেন্ট, আমরা সাকসেসফুল স্টুডেন্টের সাক্ষাৎকার দিতে পারবো। তো যাক, আজকে আমরা এই পর্যন্ত ইন্টারভিউটা শেষ করবো। তার আগে বলবো বিধিকে অসংখ্য ধন্যবাদ, যে ও একজন এইরকম জায়গা থেকে উঠে এসে আজকে একটা বিশাল আমি মনে করি গ্রেট অ্যাচিভ ও একটা পূরণ করেছে, যে লড়াইয়ের মধ্য দিয়ে নিজেকে করেছে। স্টুডেন্ট, আমি আবার বলবো যে আমাদের সাকসেসের হার যদি লক্ষ্য করো, তোমরা দেখতে
যে গুরুকুল অনেক অনেক এগিয়ে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আমাদের গুরুকুল গর্বিত আজকে বিধি দেবনাথের জন্য। বিধিকে অসংখ্য ধন্যবাদ। তুমি আবার স্টুডেন্টদের কাছে আসবে, সবাইকে বলবে। ঠিক আছে।